ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এলাম আইসিএসসি ক্লাস 9-10-এর বেঙ্গলি সাবজেক্টে একটা গল্প পড়ানো হয়। গল্পটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। গল্পটার নাম হচ্ছে নীল মানুষের কাহিনী। এটা একটা অদ্ভুত ধরনের গল্প এবং একটা অলৌকিক গল্প, এটা বাস্তবে কখনো হয় না বা দেখিনি আমরা এরকম কখনো। আজকে সেই গল্পটাকে নিয়েই আলোচনা করব। এই গল্পটা তোমাদের পাঠ্য রয়েছে আইসিএসসিতে। এই গল্পটা থেকে কীরকম ধরনের প্রশ্ন আসবে পরীক্ষায়, তোমাদের কোশ্চেন প্যাটার্ন অলরেডি আমি আমার চ্যানেলে যে আইসিএসসি যে ভিডিওগুলো বানিয়েছি সেখানে কিন্তু অলরেডি আমি কোশ্চেন প্যাটার্নটা বলেছি, আজকেও বলে দিচ্ছি। তোমাদের গল্প থেকে কিন্তু কোশ্চেন প্যাটার্নে আছে 2+3+3+2, মানে 2 আর 3 মিলিয়ে টোটাল দুটো 2 বা দুটো 3 এরকম মিলিয়ে টোটাল 10 নম্বরের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। তাই গল্পটা কিন্তু তোমাদের পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে এবং সেই গল্পের কোন প্রসঙ্গে কোন কথাটা বলা হয়েছে, কি বৃত্তান্ত, সম্পূর্ণটাই জানতে হবে। এবারে আমি যেহেতু স্টুডেন্টদেরকে নোটস পড়তে না করি, আমি যখন আলোচনা করছি মানে একটা গল্প, আমি এর মধ্যেই কিন্তু কোশ্চেন আনসারগুলো আলোচনা করে দেব। তোমরা যদি A to Z আমার এই ভিডিওটা শোনো, তোমরা কিন্তু কোশ্চেন আনসার নিজের মতো করেই লিখতে পারবে, বা কোন কোশ্চেনের আনসারটা কোথা থেকে লিখতে হবে আমি কিন্তু আলোচনার মাঝেই বলে দেবো। তোমরা কিন্তু বইতেও দাগিয়ে নিতে পারবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে প্রতিবারের মতো এবারও বলবো, যারা আমার ভিডিও ফলো করছো, যারা আমাকে ভালোবাসো, তারা একটু লাইক করে দাও, সাবস্ক্রাইবার করো আমার চ্যানেলটাকে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি। অলরেডি সিবিএসসি বোর্ডের ওপরে প্রচুর ভিডিও আমি ছেড়ে দিয়েছি, এখন আইসিএসসি বোর্ডটা ধরেছি, এটাতেও আমি অনেক ভিডিও ছাড়বো। তোমরা সমস্ত কিছু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর তাহলে পড়াশোনায় আমি চলে যাচ্ছি, একটু ভালো করে আমার সাথে থাকো যাতে আমি ক্লাসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তাহলে আজকে আমাদের গল্প হচ্ছে নীল মানুষের কাহিনী, লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, ঠিক আছে? আচ্ছা, গল্পের প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি, লেখক পরিচিতি নিয়ে আমি কোনো রকম আলোচনা করছি না। লেখক পরিচিতি তোমরা বই থেকে একটু দেখে নেবে, তার কারণ লেখক পরিচিতি থেকে পরীক্ষায় কোনো কোশ্চেন আসে না, ওই জন্য আমি এই লেখক পরিচিতি নিয়ে কোনো আলোচনা করছি না। আর শর্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেয় না, মানে MCQ বা 1 মার্কসের কোশ্চেন আইসিএসসি পরীক্ষায় কিন্তু আসে না। তাই আমি ওরকম ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করবো না, ওই প্রসঙ্গেও যাচ্ছি না। যেটুকু আমার পরীক্ষার জন্য দরকার আমি সেটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? দেখো, দোতলার বারান্দায় পাপু একাই একটা বল নিয়ে খেলছিল। একবার বলটা রেলিং টপকে পড়ে গেল পেছনের মাঠে। তাহলে গল্পের সূচনাতে আমরা কি দেখতে পাচ্ছি, পাপু বলে একটা চরিত্রকে দেখতে পাচ্ছি যে দোতলার বারান্দায় একটা বল নিয়ে খেলছিল এবং বলটা রেলিং টপকে কোথায় পড়ে গেল, পেছনের মাঠে পড়ে গেছিল। পেছনের দিককার মাঠটায় বড় বড় ঘাস জন্মে গেছে। মাঠের ওপাশে বড় গাছের একটা বাগান, বড় বড় গাছের একটা বাগান। মাঠের ওপাশটা কি, বড় বড় গাছের একটা বাগান রয়েছে। সেখানে কি কি গাছ রয়েছে, আম, জাম, লিচু গাছ ছাড়াও অনেকগুলো বাঁশ গাছও আছে। সেই বাঁশবনে নাকি রাত্রিবেলায় শাকচুন্নিরা আসে, তারা মাঝ রাত্রিরে নাকি সুরে শিয়ালের মতো গান গায়। এদিকে পাপুর একা একা যাওয়া নিষেধ, পরীক্ষায় কোশ্চেন দিতেই পারে। এদিকে পাপুর একা একা যাওয়া নিষেধ, কোন দিকে পাপুর কেন একা একা যাওয়া নিষেধ, ঠিক আছে? এই জায়গা থেকেই আনসারটা লিখতে হবে। বাপুদের বাড়ির পেছনের যে বাগানটার কথা বলা হয়েছে তার বর্ণনাটাও এখানে দেওয়া হয়েছে, এটাই লিখে দেবে, ঠিক আছে? এই দেখো, কোশ্চেনগুলো কিন্তু আমি এখানেই বলে দিচ্ছি, আনসারগুলো কিন্তু এখানেই হয়ে যাবে, তোমরা কিন্তু দাগিয়ে নাও একটু। এখন কেউ দেখছে না বলে পাপু মাঠে নেমে এলো বলটা খুঁজতে। যেহেতু ওখানে কোনো লোকজন ছিল না, তার আশেপাশে কেউ পাপুকে লক্ষ্য করেনি, তাই কাউকে না দেখতে পেয়েই পাপু কী করলো, মাঠে নেমে গেল, যাতে ওখানে ওর একা একা যাওয়া নিষেধ, কেউ দেখলে ওকে ডাক দেবে। এখন যেহেতু আশেপাশে কেউ নেই, ওই জন্য টুক করে পাপু কী করলো, মাঠে নেমে গেল বলটা খুঁজতে। কিন্তু বলটাকে দেখতে পেল না, নিশ্চয়ই ঘাসের মধ্যে লুকিয়েছে। পাপু বলটাকে খুঁজে পেল না, হয়তো ভাবলো সেটা ঘাসের মধ্যে লুকিয়ে আছে। বলগুলো মাঝে মাঝে ইচ্ছে করে লুকিয়ে পড়ে, লাইনটা আন্ডারলাইন করো।
বলগুলো মাঝে মাঝে ইচ্ছে করে লুকিয়ে পড়ে। ঠিক আছে, কোন প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে? তাহলে উত্তরটা কী হবে? পাপু যখন তাদের বাড়ির পিছনের বাগানে গিয়েছিল বলটাকে খুঁজতে, সেখানে গিয়ে যখন বলটা খুঁজে পেল না, তখন পাপু ভাবলো ঘাসের মধ্যে লুকিয়ে রয়েছে। সেই প্রসঙ্গেই বলা হয়েছে বলগুলো মাঝে মাঝে ইচ্ছে করেই ঘাসের মধ্যে লুকিয়ে পড়ে। ঠিক আছে, বলটা খুঁজতে খুঁজতে পাপু চলে এলো বাগানের কাছে। তারপরই থমকে দাঁড়িয়ে পড়ল। একটা বড় জামরুল গাছের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের বাড়ির দিকে। খুব ভালো করে দেখো, বলটা খুঁজতে খুঁজতে কোথায় চলে এলো? বাগানে একটা জামরুল গাছের পাশে একটা লোককে দেখতে পেলো দাঁড়িয়ে আছে, এবং এক দৃষ্টিতে তাদের বাড়ির দিকে তাকিয়ে আছে। পাপু দেখতে পেল। পাপু প্রথমে ভেবেছিল নিশ্চয়ই লোকটা চোর। তারপর মনে হলো চোর নয়, একটা দৈত্য কিংবা বক রাক্ষস। তার খানিকক্ষণ পরে পাপুর কি মনে হলো? এটা চোর নয়, কারণ এটা চোরের মতো লাগছে না। হয় ওটা দৈত্য, নয়তো বক রাক্ষস। লোকটা দৈত্যের মতনই লম্বা, মাথায় বড় বড় চুল, গায়ের রং একদম নীল। কোনো মানুষের রং ওরকম হয় না। জানলা দরজা রং করার মতন কেউ যেন ওকে নীল রং মাখিয়ে দিয়েছে সারা গায়ে। তাহলে লোকটাকে দেখতে কেমন ছিল? লোকটাকে দৈত্যের মতনই লম্বা ছিল, মাথায় বড় বড় চুল ছিল, গায়ের রং ছিল একদম নীল। যেমন মানুষের গায়ের রং কখনো ওরকম নীল হয় না, জানলা দরজায় যে নীল রং করা হয়, লোকটার গায়ে যেন সেরকম রং লাগানো। পাপু পেছন ফিরে দৌড়ে পালাতে যেতেই লোকটা তার নাম ধরে ডাকলো, পাপু শোনো। পাপু ওই লোকটাকে দেখে পেছন ফিরে পালাতে যাবে। যেমনি পালাতে যাবে, লোকটা অমনি কী করলো? পাপুর নাম ধরে ডাকলো, পাপু শোনো। তাতে পাপুর আরও ভয় পেয়ে গেল। লাইনটা আন্ডারলাইন করো। তাতে পাপু আরও ভয় পেয়ে গেল। কখন পাপু ভয় পেয়ে গিয়েছিল? সেই নীল মানুষকে দেখে যখন পাপু ভয় পালাতে যাচ্ছিল, পেছন থেকে নীল মানুষ পাপুকে নাম ধরে ডেকেছিল, সেটাতে পাপু আরও ভয় পেয়ে গিয়েছিল। দৈত্যটা তার নাম জানলো কি করে? নিশ্চয়ই এবার কপাত করে খেয়ে ফেলবে। পাপু কাঁদো কাঁদো হয়ে বলল, আমি আর করব না, আমি আর কোনোদিন দুষ্টুমি করব না, আমাকে মেরো না। লোকটা বলল, না, তোমাকে মারবো না, তোমার দিদিকে একবার ডেকে দিতে পারো? পাপু বলল, এক্ষুনি ডেকে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। লোকটা বলল, আমি তো তোমাকে ধরে রাখিনি, তুমি ভয় পেও না। পাপু তক্ষুনি বাড়ির দিকে দৌড়ালো। ঘাসে পা জড়িয়ে পড়ে গেল একবার, উঠে আবার ছুটল। ঠিক আছে, উঠে আবার ছুটল। বারান্দায় উঠেই পাপুর সাহস ফিরে এলো। সে তক্ষুনি বাগানের দিকে তাকিয়ে দৈত্যটাকে উদ্দেশ্য করে এক লাথি। দিদিকে ডেকে দেব না, ছাই দেব। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছি, করবি আমার কি? পাপুর দিদি চিত্রা একতলাতেই ছিল। সে বলল, এই পাপু, তুই কার সঙ্গে কথা বলছিস রে? অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কি হতে? পাপু লোকটি নীল মানুষের হাত থেকে মুক্তি পাওয়ার পর কি কাজ করলো? পরীক্ষায় কিরকম একটা কোশ্চেন আসতে পারে, আমরা দেখতে পাই। পাপু নীল মানুষের হাত থেকে মুক্তি পাওয়ার পর কি কাজ করলো? পাপু দৌড়ে বাড়িতে চলে এলো। বাড়িতে আসার পথে একবার ঘাসের মধ্যে পড়ে গেল, উঠে আবার বাড়িতে চলে এলো। বাড়ির দালানের ওপরে উঠে পাপু ওই নীল মানুষকে একটা লাথি দেখালো, আর বলল, দিদিকে ডেকে দেবো, ছাই দেবো বলে একটা আবৃত্তি বলেছিল, ওই ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার কি? ঠিক আছে, পাপু যখন লোকটাকে এই কথাগুলো বলছিল, তখন কে শুনতে পেয়েছিল? চিত্রা শুনতে পেয়েছিল, কারণ সেই সময় চিত্রা একতলাতেই ছিল। চিত্রাকে, চিত্রা হচ্ছে পাপুর দিদি। আচ্ছা, দিদি ওখানেই ছিল। হ্যাঁ, চিত্রা একতলাতেই ছিল। সে বলল, এই পাপু, তুই কার সঙ্গে কথা বলছিস? এখানেও একটা প্রশ্ন আসতে পারে, এই পাপু, তুই কার সঙ্গে কথা বলছিস? কে কখন কাকে এমন কথা বলেছিল? চিত্রা কখন পাপুকে এমন কথা বলেছিল আর কি। ঠিক আছে, বাবু বলল, দেখো না দিদি, ওইখানে একটা দৈত্য দাঁড়িয়ে আছে। এখানে বাবু হবে না, হবে পাপু। পাপু কি বলল? দেখো না দিদি, ওইখানে একটা দৈত্য দাঁড়িয়ে আছে। চিত্রা হেসে পড়ল। পাপুটা দারুণ গুলবাজ, কত জিনিস যে বানিয়ে বানিয়ে বলে। এই লাইনটাও ইম্পর্টেন্ট, কত জিনিস যে বানিয়ে বানিয়ে বলে। কার কখন এরকম মনে হয়েছিল? চিত্রা যখন পাপুকে একা একা কথা বলতে দেখেছিল, তখন চিত্রা পাপুকে জিজ্ঞেস করেছিল, তুই কার সাথে কথা বলছিস? তখন চিত্রাকে পাপু উত্তর দিয়েছিল যে জঙ্গলে একটা দৈত্য দাঁড়িয়ে আছে। তখন চিত্রার এরকম মনে হয়েছিল, সে একটা গুলবাজ মনে হয়েছিল, এবং কত জিনিস বানিয়ে বানিয়ে বলে, এরকম মনে হয়েছিল।
চিত্রা বলল, তুই বুঝি দৈত্যকে লাথি মারছিস? দিদি, দৈত্যটা তোমাকে ডাকছে। দিদি, দৈত্যটা তোমাকে ডাকছে। কেন? আমাকে দৈত্যর কি দরকার পড়ল? ওই দেখো না, দৈত্য হাতছানি দিচ্ছে। ই ল বলছে, দিদিকে দেখিয়ে বলছে, দেখো ওইদিকে দৈত্যটা হাতছানি দিচ্ছে। পাপু জিভ ভেঙিয়ে দিল। চিত্রা তখন বারান্দায় এসে দাঁড়াতেই পাপু আবার দারুণ উৎসাহে বলল, ওই দেখো, দেখতে পাচ্ছ, বড় জামরুল গাছের পাশে। চিত্রার মনে হলো কে যেন গাছের পাশ থেকে সরে গেল। সে তখন চেঁচিয়ে বলল, কে কে ওখানে? সবেমাত্র সন্ধে হয়েছে, একটু একটু, এখনো আকাশের আলো যায়নি। এক্ষুনি কি আর চোর আসতে পারে? চিত্রা সাহস করে নেমে এলো মাঠে। আবার জিজ্ঞেস করলো, কে? অর্থাৎ চিত্রা সাহস করে নেমে এলো মাঠে, আবার জিজ্ঞেস করলো, কে? পাপু বলল, দিদি যেও না, সত্যি সত্যিই দৈত্য। তখন বাগানের মধ্যে থেকে কেউ একজন ডাকলো, চিত্রা শোনো। চিত্রা একেবারে কেঁপে উঠল। কি গম্ভীর গলার আওয়াজ, যেন হাড়ির মধ্যে থেকে কথা বলছে। কিন্তু কে তার নাম ধরে ডাকছে? চিত্রা যখন সেই বাগানের মধ্যে হাঁটছিল একা, তখন চিত্রার নাম ধরে কেউ ডেকে উঠল। চিত্রা হঠাৎ চমকে উঠল, কারণ যে আওয়াজটা শুনতে পেল চিত্রা, সেটা ছিল একটা গম্ভীর গলার আওয়াজ, যেন হাড়ির মধ্যে থেকে কেউ কথা বলছে। কিন্তু কে তার নাম ধরে ডাকছে সে চিত্রা বুঝতে পারছে না। সে আবার বলল, কে ওখানে? এবার জামরুল গাছের আড়াল থেকে লোকটা বেরিয়ে এলো। সেই বিশাল চেহারার আর অদ্ভুত নীল রং দেখে চিত্রা পাপুর থেকেও বেশি ভয় পেয়ে গেল। অর্থাৎ এবার জামরুল গাছের আড়াল থেকে লোকটা বেরিয়ে এলো, লাইনটা আন্ডারলাইন করো। এবার জামরুল গাছের আড়াল থেকে লোকটা বেরিয়ে এলো। কখন জামরুল গাছের আড়াল থেকে লোকটি বেরিয়ে এসেছিল, বেরিয়ে আসার পর কি ঘটনা ঘটেছিল, দেখো, একটা 2 মার্কসের কোশ্চেন, একটা 3 মার্কসের কোশ্চেন। কখন জামরুল গাছের আড়াল থেকে বেরিয়ে এসেছিল? চিত্রা যখন লক্ষ্য করলো যে জামরুল গাছের পাশ থেকে কেউ সরে গেল, সে বাগানে নেমেছিল, একা একা হাঁটছিল, এবং চিত্রার নাম ধরে তখন কে যেন চিত্রাকে ডাকলো। সেই গম্ভীর গলাটা শুনে চিত্রা জিজ্ঞেস করেছিল, কে কে ওখানে? তখন জামরুল গাছের আড়াল থেকে লোকটা বেরিয়ে এসেছিল। 2 মার্কসের কোশ্চেন। তারপরে কি ঘটনা ঘটলো তারপরে দেখো, বলছি। জামরুল গাছের আড়াল থেকে লোকটা বেরিয়ে এলো। লোকটাকে দেখতে কিরম ছিল? সেই বিশাল চেহারা আর অদ্ভুত নীল রং দেখে চিত্রা পাপুর থেকেও ভয় পেয়ে গেল। গলার আওয়াজ বন্ধ হয়ে গেল প্রায়। কোনো রকমে বলল, ও মা, ও মা, ও মা গো, মানে ভয়ে যেমন চিৎকার করে ওরকম। পেছন ফিরে দৌড়াতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল চিত্রা। সেই লোকটাকে দেখে পেছন ফিরে বাড়ির পথে দৌড়াতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল চিত্রা। বাগান থেকে বেরিয়ে এসে লোকটা বলল, চিত্রা ভয় পেও না, আমি রণজয়। চিত্রা তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, সেখান থেকে বেরিয়ে এসে লোকটা কি বলল, ভয় পেও না, আমি রণজয়। দূর থেকে পাপু তখন চেঁচাচ্ছে, ও মা এসো, বাবা এসো, ছোট কাকা এসো, দিদিকে দৈত্য ধরে নিয়ে যাচ্ছে, বিরাট দৈত্য। লোকটা নিচু হয়ে কয়েকবার ডাকলো, চিত্রা চিত্রা। ওদিকে দিদিকে, যখন চিত্রা অজ্ঞান হয়ে পড়ে গেছে, তখন ওদিকে পাপু চিৎকার করছে, মা এসো, বাবা এসো, ছোটো কাকা এসো, দিদিকে দৈত্য ধরে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, লোকটা আর ওই নীল মানুষটা কী করছে, লোকটা নিচু হয়ে কয়েকবার ডাকলো, অজ্ঞান হয়ে গেছে চিত্রা, ডাকছে, চিত্রা চিত্রা। চিত্রা সত্যিই অজ্ঞান। সে তখন চিত্রাকে পাজাকোলা করে তুলে নিয়ে গেল বাগানের মধ্যে। সে তখন চিত্রাকে কোলে করে পাজাকোলা করে তুলে নিয়ে গেল কোথায়? বাগানের মধ্যে। পাপুর চিৎকার শুনে ছুটে এলো চিত্রার মা আর ছোটো কাকা। ছোটো কাকা এক ধমক দিয়ে বলল, কি পাগলের মতো চেঁচাচ্ছিস? কারণ দৈত্য ধরে নিয়ে যাচ্ছে বলছে, এই কথা তো কেউ বিশ্বাস করছে না। তাই ছোটো কাকা ছুটে এসে বলছে, কি পাগলের মতো চেঁচাচ্ছিস? পাপু লাফাতে লাফাতে বলল, দিদিকে ধরে নিয়ে গেছে ওই বাগানের মধ্যে শিগগির। কি বলছে? দিদিকে ওই বাগানের মধ্যে ধরে নিয়ে গেছে একটা দৈত্য, শিগগিরই চলো ওখানে। তাহলে তারপরে কি দেখলাম, মা আর ছোটো কাকা দুজনেই ছুটে গেলেন বাগানের দিকে। ছোটো কাকাই আগে আগে গেল। বাগানের মধ্যে ঢুকেই তিনি দেখলেন চিত্রা মাটিতে পড়ে আছে, আর কি একটা বিশাল জন্তুর মতো ঝুঁকে আছে মুখের কাছে।
এই লাইনটা আন্ডারলাইন করো। চিত্রা মাটিতে পড়ে আছে আর কি একটা বিশাল ঝুঁকে আছে তার মুখের কাছে, মানে ছোট কাকা বাগানে ঢুকে কি দেখেছিলেন, ঠিক আছে? মা আর ছোট কাকা যখন বাগানে গেলেন, বাগানে ঢুকে কি দেখতে পেলেন? চিত্রা ঢুকে শুয়ে আছে মাটির মধ্যে, পড়ে আছে মাটিতে, আর তার তার একটা বিশাল জন্তুর মতো তার বুকের ওপরে কী যেন ঝুঁকে আছে, তার মুখের ওপরে যেন কী যেন ঝুঁকে আছে। সঙ্গে সঙ্গে ছোট কাকা উল্টো দিক ঘুরে চিৎকার করে উঠল, ওরে বাবারে গরিলা, কিং কিং, বন্দুক বন্দুক আনতে হবে। অর্থাৎ ও ছোটো কাকা লোকটাকে দেখে কী ভেবেছিল? গরিলা ভেবেছিল এবং কিং কিং ভেবেছিল, ওই জন্য বললো বন্দুক বন্দুক আনতে হবে। মা তবু এগিয়ে গেলেন, তিনিও দেখলেন সত্যিই একটা দৈত্যের মতো মানুষ তার মেয়েটাকে আবার মাটি থেকে তুলে নিচ্ছে। মানে চিত্রার মাও সামনে এগিয়ে গেল, এগিয়ে গিয়ে দেখতে পেল একটা সত্যি দৈত্যের মতো মানুষ মাটি থেকে তার মেয়েটাকে তুলে নিচ্ছে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। লোকটা মাকে দেখে বলল, ভয় পাবেন না, আমি রণজয়। মা তাতেই ভয় পেয়ে গেলেন, হাত জোর করে বলেন, তুমি যেই হও আমার মেয়েকে ছেড়ে দাও, তুমি যা চাও আমি তাই দেব। চিত্রা জ্ঞান ফিরে এসে সে মা মা করে ডেকে উঠল, তারপরে লোকটার হাতে কামড় দিয়েই লোকটা ছেড়ে দিত তাকে। মানে এই যে জিনিসটা হচ্ছে, ছোটো কাকা তো গরিলা ফরিলা কিং কিং বলে বন্দুক আনতে দৌড়ালো, এদিকে ওর মা ওকে দেখছে, রণজয় আবার চিত্রাকে মাটি থেকে তুলে নিচ্ছে দেখছে, তখন মাও বলছে ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও, তুমি যা চাও তাই দেবো, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। এরকম কাজ করতে করতে হঠাৎ চিত্রা সে সময় জ্ঞান ফিরে এসছে, এবং চিত্রার যখন জ্ঞান ফিরে এসছে, চিত্রা জ্ঞান ফিরে আসাতেই সেই রণজয় যে ওকে হাত মানে ওকে তুলতে যাচ্ছিল, ওর হাতের মধ্যে কামড় দিয়ে দিয়েছে চিত্রা, এবং লোকটা থেকে পালিয়ে গেল। এর থেকে ছোটো কাকা, হ্যাঁ, এর মধ্যে ছোটো কাকা চেঁচামেচি করে আরও অনেক লোক জুটিয়ে এনেছে। লাঠি দা শাবল নিয়ে 10-12 জন লোক তেড়ে এলো বাগানে। লাঠি দা শাবল নিয়ে 10-12 জন লোক বাগানে তেড়ে এলো। দৈত্যের মতো লোকটা দাঁড়িয়েছিল। প্রথমে একজন তার গায়ে লাঠির বাড়ি মারতেই সেই লাঠিখানা কেড়ে নিয়ে দেশলাই কাঠির মতো পট করে ভেঙে ফেললো। তারপর দৌড়াতে লাগলো পেছন ফিরে। অন্যরা তাড়া করে গেল, কিন্তু অত বড় লোকটার সঙ্গে দৌড়ে কেউ পারে না। বাগানের পর অনেকটা জলা জায়গা, তারপর জঙ্গল। লোকটা ছপ ছপ করে জলাভূমির মধ্যে দিয়ে দৌড়ে প্রায় চোখের নিমেষে ঢুকে গেল জঙ্গলের মধ্যে। সে পর্যন্ত আর যাবার সাহস হলো না কারোর। লাইনটা আন্ডারলাইন করো। সে পর্যন্ত আর যাবার সাহস হলো না কারোর। কোথায় কাদের যাবার আর সাহস হলো না? এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। বা নীল মানুষকে দেখে গ্রামের লোকেরা কি করেছিল, এবং কাকা কি করেছিল? চিৎকার চেঁচামেচি করে গ্রামের লোক জড়ো করেছিল, এবং তারা দা শাবল তারপরে লাঠি সরকি সব নিয়ে এসেছিল। লোকটার গায়ে লাঠির বাড়ি মারতেই সে কী করলো? সেই লাঠিটা ধরে দেশলাই কাঠির মতো ভেঙে ফেললো, এবং তারপরে পালাতে লাগলো। সে একটা একটা বড় বড় পা ফেলছে, মানে পা ফেলে অনেকটা দূর নিমেষেই চোখের নিমেষে চলে যাচ্ছে, কিন্তু গ্রামের লোকের অত দূর এগিয়ে যাওয়া কিন্তু সম্ভব হচ্ছে না, ঠিক আছে? তারপরে ওই বাগান পেরিয়েছিল একটা জঙ্গল, জলাভূমি মতো। ও ছপ ছপ করে পা ফেরিয়ে ওখান দিয়ে এগিয়ে চলে গেল এবং জঙ্গলের মধ্যে ঢুকে গেল, ঠিক আছে? দৌড়াতে লাগলো, চোখের সামনে লোকটা জঙ্গলের মধ্যে ঢুকে গেল। সে পর্যন্ত যাবার কিন্তু আর কারোর সাহস ছিল না, ঠিক আছে? নিশানপুর গ্রামে একটা উত্তেজনা পড়ে গেল। তাহলে গ্রামের নাম কি ছিল? নিশানপুর। নিশানপুর গ্রামে একটা দারুণ উত্তেজনা পড়ে গেল। তারা স্বচক্ষে একটা দৈত্যকে দেখেছে। কত রকম গল্প তৈরি হতে লাগলো তাকে নিয়ে। কেউ বলল তার মূলোর মতো দাঁত, কেউ বলল তার চোখ দিয়ে আগুন বেরোয়, কেউ বলল তার মূলোর মতো আগুন বেরোয়, কেউ বলল ওটা দৈত্য না, আসলে একটা গরিলা। কেউ বলল যা, ভারতবর্ষে গরিলা থাকে না, ওটা নিশ্চয়ই শিম্পাঞ্জি কিংবা ওরাং ওটাং। কেউ বলল তা কী করে হবে? ও যে কথা বলতে পারে বাংলায় কথা বলে, ও যে কথা বলতে পারে বাংলায় কথা বলে। কেউ বলল তাহলে নিশ্চয়ই কোনো তান্ত্রিক সাধক মরাকে জাগিয়েছে, ঠিক আছে? তাহলে নিশানপুর গ্রামে একটা দারুণ উত্তেজনা পড়ে গেল। তাহলে রণজয়কে নিয়ে কী কী গল্প হয়েছিল, এই জায়গা থেকে আনসারটা হবে।
ঠিক আছে, সবাই বলেছিল, কেউ বললো তার মূলোর মতো দাঁত, কেউ বললো তার চোখ দিয়ে আগুন বেরোয়, কেউ বললো ওটা দৈত্য, আবার কেউ বলছে ওটা গরিলা, কেউ বললো যা ভারতবর্ষে গরিলা থাকে না সেটা নিশ্চয়ই শিম্পাঞ্জি হবে বা ওরাংওটাং, কেউ বললো যে কথা বলতে পারে, খুব সুন্দর বাংলায় কথা বলছে, কেউ বলছে কেউ তা নিশ্চয়ই কোনো, কেউ আবার একটা কথা বলে নিশ্চয়ই কোনো তান্ত্রিক কোনো মরাকে জাগিয়েছে। চিত্রার মা শুধু বিড়বিড় করে বলতে লাগলো, ও বলেছে ওর নাম রণজয়। কেন বললো ও কথা? এবারে দেখি, আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি গল্পের। এবারে আমরা দেখব রণজয়টা আসলে কে, আর রণজয় কেনই বা চিত্রাকে ডাকছে। আমাদের তো একটা আশ্চর্য লাগছে না, রণজয় চিত্রাকে ডাকছে এবং তার পরিচয় দিচ্ছে রণজয়টাকে। এখানে আমরা একটু গল্পের ফ্ল্যাশব্যাকে যাব। চিত্রার মায়ের হাত ধরে। কি? চিত্রার মা শুধু বিড়বিড় করে বলতে লাগলো, ও বলছিল ওর নাম রণজয়। কেন বললো ও কথা? এবারে রণজয় হচ্ছে, রণজয় নামে পাশের গ্রামের একটি ছেলের সঙ্গে চিত্রার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। সেই ছেলেটা হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছে, কিন্তু তার খবর কেউ জানে না। রণজয় বলে একটা ছেলে ছিল, তার সঙ্গে চিত্রার বিয়ে ঠিক হয়েছিল এবং ছেলেটা হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়, কিন্তু তার খবর কেউ জানে না। ছোট কাকা বললেন, আমি নিজের চোখে দেখেছি, ওটা মানুষ নয়, তেলতেলে নীল রঙ গা, মুখটা সিংহের মতো, অদ্ভুত কোনো জন্তু হবে। চিত্রা কোনো কথা বলে না, শুধু হেঁচকি তুলে কাঁদে। সে সে এমন ভয় পেয়েছে যে কিছুতেই সুস্থ হতে পারছে না। পাপু লাফালাফি করে বলে, আমি কিন্তু আগে দেখেছি, আমি সবচেয়ে আগে দেখেছি। সত্যি, পাপু ঠিক সময় চেঁচামেচি না করলে দৈত্যটা চিত্রাকে ধরে নিয়েই যেত। খবরের কাগজে ছাপা হয়ে গেল, নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব। লাইনটা আন্ডারলাইন করো। খবরের কাগজে কি ছাপা হয়েছিল? নিশানপুর গ্রামের দৈত্যের আবির্ভাব। ঠিক আছে, আচ্ছা। দৈত্যের নাম কিন্তু ছিল রণজয়। কিছুদিন আগে সে ছিল মানুষ, সে মানুষ ছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? কিছুদিন আগে রণজয় মানুষ ছিল, এখন কিন্তু সে দৈত্য হয়ে গেছে। জঙ্গলের মধ্যে ঢুকে রণজয় একটা গাছের নিচে বসে হাঁপাতে লাগলো। খিদেতে তার পেটের মধ্যে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা কি দেখতে পেলাম? রণজয় কোথায় গেছিল? একটা ওই জলাভূমি পেরিয়ে কোথায় ঢুকে গেল? একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেল। সেই জঙ্গলের মধ্যে ঢুকে রণজয় কি করলো? সেই মানে খিদেতে তার পেটের মধ্যে আগুন জ্বলছিল, রণজয়ের প্রচণ্ড খিদে পেয়েছিল, আর পেটে তার দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। কেন? গত 4-5 দিন সে কিছুই খায়নি। এই জঙ্গলের ফলমূল প্রায় কিছুই নেই, জন্তু জানোয়ার কিছু নেই যে তাদের মেরে মাংস খাওয়া যাবে। শুধু আছে কিছু ইঁদুর আর শেয়াল, তাদের মাংস তো খাওয়া যায় না। গ্রামের কোনো মানুষ তাকে খাবার দেবে না, লোকেরা তাকে দেখলেই ভয় পায়। অর্থাৎ রণজয় কি ভাবছে জঙ্গলের মধ্যে ঢুকে? এটা আমার কি জীবন? কি ভাবছিল রণজয় জঙ্গলের মধ্যে ঢুকে? কি কি ভাতা ভাবেছে? কার বেদনাটা কী ছিল? এইখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে এটা আমার কি জীবন? আমি কিছুদিন আগেও মানুষ ছিলাম, আজকে আমি নীল মানুষ হয়ে গেছি। এখন সবাই দৈত্য ভেবে আমাকে তাড়া করে, সবাই আমাকে, কেউ ঘরে ঢুকতে দেয় না। পেটের মধ্যে খিদের আগুন জ্বলছে। আজকে কত দিন হয়ে গেল সে কিছু খায়নি, 4-5 দিন সে কিছু খায়নি। এই জঙ্গলে ফলমূল কোথাও সেরকমভাবে পাওয়া যায় না, জন্তু জানোয়ারও নেই যে মেরে মাংস খাবে। আছে ইঁদুর আর শিয়াল, তাদের মাংস তো খাওয়া যায় না। প্রায় কোনো গ্রামের মানুষই তাকে খাবার দেবে না, লোকে দেখলে তাকে ভয় পায়। এই কথাগুলো রণজয় ভাবছিল। একটুক্ষণ বসার পরই রণজয় ভাবল, এখানে থাকা ঠিক নয়, তবে জলের কাছে যেতে হবে। তবে এখন গায়ে এত জোর যে পৃথিবীর কোনো মানুষ তাকে আর ধরে রাখতে পারবে না। কিন্তু আকাশ থেকে মাঝে মাঝেই মানুষের মতো একরকম প্রাণী আসে তাকে বন্দি করার জন্য। ওই প্রাণীরাই আজ রণজয়ের এই অবস্থা করেছে। ওদের ছোঁয়াতেই রণজয়ের চেহারা বদলে গেছে এরকম। ওরা চায় রণজয়কে তাদের গ্রহে নিয়ে যেতে। ওরা বড় বড় জাল ফেলে রণজয়কে ফাঁদে ফেলার চেষ্টা করে। ওদের হাতে থাকে আগুনের টর্চ লাইট, কিন্তু রণজয় কিছুতেই ধরা দেবে না, এই পৃথিবী ছেড়ে যাবে না। ওদের জব্দ করার একমাত্র উপায় জলের মধ্যে নেমে পড়া। ওরা জলকে ভয় পায়। তাহলে ওই যে মানে এখানে কি বলছে, আশেপাশের গ্রহ,
পৃথিবী থেকে কোনো আকাশ থেকে মাঝে মাঝেই এমন মানুষেরা প্রাণীরা আসে যারা রণজয়কে নিয়ে যেতে চায়, অন্য গ্রহের মানুষরা এসে রণজয়কে নিয়ে যেতে চায়। কিন্তু ওরাই আজকে রণজয়কে এরকম অবস্থা করেছে, ওরা আজকে রণজয়ের এই অবস্থা ওদের জন্যই হয়েছে। ওরা আজকে রণজয়কে এরকম করে দিয়েছে, ওদের গ্রহে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু রণজয় কোনোভাবেই ধরা দেবে না। ওরা মাঝেই আকাশ থেকে নেমে আসে রণজয়কে বন্দি করার জন্য। ওদের হাতে থাকে টর্চ, ওদের ছোঁয়াতেই আজ রণজয়ের বদলে গেছে। বড় বড় জাল ফেলে রণজয় কি তখন বড় বড় থেকে জাল ফেলে রণজয়কে ফাঁদে ফেলার চেষ্টা করে ওরা এরকমভাবে, কিন্তু রণজয় কিছুতেই ধরা দেবে না। এই পৃথিবী ছেড়ে সে যাবে না। ওদের জব্দ করার একমাত্র উপায় কি? জলের মধ্যে ডুব নেমে পড়া। ওরা জলকে ভয় পায়। জঙ্গলের মধ্যে একটা খাল আছে কচুরিপানায় ভরা। রণজয় এসে তার ধারে বসে হাত দিয়ে কচুরিপানা সরাতে লাগলো। রণজয় এসে তার ধারে বসে হাত দিয়ে কচুরিপানা সরাতে লাগলো। খানিকটা জায়গা পরিষ্কার করার পর সে জল তুলে মুখ ধুলো। চামড়ার ওপর জোর করে হাত ঘষতে লাগলো। যদি নীল রং ওঠে না, কিছুতেই ওঠে না। আকাশে জ্যোৎস্না রয়েছে। আয়নার মতো জলে রণজয় নিজের মুখের ছায়া দেখল। সত্যি, কেন লোকেরা তাকে দেখে ভয় পাবে না? এমনকি চিত্রার সঙ্গে তার ভাব ছিল, এমনকি চিত্রার সঙ্গে এত ভাব ছিল, সেও চিনতে পারল না। সেও ভয় পেয়ে তার হাতে কামড় দিয়েছে। রণজয় এখন প্রায় 7.5 ফিট লম্বা, মুখখানাও সেরকমই প্রকাণ্ড হয়ে গেছে। মহাভারতে আছে শ্রীকৃষ্ণের গায়ের রঙও নাকি নীল ছিল, কিন্তু তাকে দেখে তো কেউ ভয় পেত না। মাথার ওপরে একটা ঘড় শব্দ হলো। একটা গোল মতন জিনিস ওপর থেকে নেমে আসছে। তার থেকে টর্চ লাইটের মতো একটা সরু আগুনের রেখা এক একটা গাছের ওপর পড়ছে, আর সঙ্গে সঙ্গে পুড়িয়ে যাচ্ছে গাছটা। ওরা আবার খুঁজতে এসেছে রণজয়কে। রণজয় চুপ করে নেমে গেল জলের মধ্যে, কোনো শব্দ না করে নাক পর্যন্ত ডুবে রইল। তাহলে রণজয় কী করলো? ওই জঙ্গলের মধ্যে একটা খাল ছিল, সেখানে কচুরিপানা পরিষ্কার করে মুখ ধুলো। মুখের মধ্যে ভাবলো যদি একটু ঘষে নিই, যদি নীল রং ওঠে, ঠিক আছে। এবং মুখ ধোয়ার সময় এটা তার মনে হয়েছিল। এবং খানিকক্ষণ পরই সে কি ভাবতে লাগলো, আজকে আমাকে কেউ ভালোবাসছে না। চিত্রাও আমাকে ভুল বুঝলো, চিত্রাও আমাকে চিনতে পারলো না, ও আমার হাতের মধ্যে কামড় দিয়েছে। হ্যাঁ, এখন রণজয়কে দেখতে ভয় পাবেই না বা কেন? রণজয় জলের মধ্যে নিজের মুখ দেখে বুঝতেই পারছে, ওকে দেখে লোকে কেন ভয় পাবে না? ভয় পাওয়ারই কথা। রণজয় এখন প্রায় 7.5 ফিট লম্বা, মুখখানাও সেরকম প্রকাণ্ড হয়ে গেছে, ঠিক আছে। এখানে একটা মহাভারতে শ্রীকৃষ্ণের কথা বলেছে যে শ্রীকৃষ্ণকে গায়ের রঙ তো নীল ছিল, তাকে দেখে তো কেউ ভয় পেত না। কিন্তু রণজয়ের শরীরের যে চেহারা, সেটা দেখে সত্যিই ভয় পাওয়ার মতন। সেই সময় কি আকাশে একটা ঘড় শব্দ শোনা গেল। মানে সেই মানুষেরা আবার আসছে, আকাশ থেকে, অন্য গ্রহ থেকে আসছে রণজয়কে বন্দি করার জন্য। একটা গোল মতো জিনিস থেকে ওরা নেমে আসছে এবং হাতে ছিল তাদের টর্চ লাইট। সেই টর্চ লাইটের আলো যেদিকে ফেলছে সেই জায়গাটাই পুড়ে যাচ্ছে, ঠিক আছে। ওরা খুঁজতে এসছে রণজয়কে। রণজয় চুপ করে নেমে গেল জলের মধ্যে, কারণ জলের মধ্যে থাকলে কোনো ভয় নেই। জলের মধ্যে একমাত্র ওরা ঠিকঠাক থাকবে, যে জলের মধ্যে থাকলে জলের মধ্যে ওরা ভয় পায়, জলকে ওরা ভয় পায়, জলের মধ্যে ওরা হাত দেবে না। কোনো শব্দ না করে নাক পর্যন্ত ডুবে রইল। গোল জিনিসটা দেখে একটা দরজার মতো খুলে গেল, সেখান থেকে বেরিয়ে এলো একজন মানুষ। গোল জিনিসটার থেকে একটা দরজার মতো খুলে গেল, সেখান থেকে বেরিয়ে এলো একটা মানুষ। তারপর হাওয়ায় ঠিক পাখির মতো উড়তে উড়তে নেমে এলো নিচে। তারপর ওরা পাখির মতো উড়তে উড়তে নিচে নেমে এলো। কি বলছে? এখন ওদের দেখলেই রণজয়ের রাগে গা জ্বলে যায়, দাঁত কিরমির করে। মানে ওই মানে ওই মানুষদের দেখলে, যারা আকাশ থেকে নেমে আসে, তাদেরকে দেখলে রণজয়ের গা জ্বলে যায়, কিরমির করে। হাতের কাছে ওদের একটাকে পেলে সে খুন করে ফেলতো। সে তো কোনো দোষ করেনি, তবু ওদের জন্য কেন তার এত কষ্ট? কিন্তু রণজয় ওদের কাছাকাছি যেতে সাহস পায় না। ওদের কাছে নানান রকম অদ্ভুত যন্ত্রপাতি আছে। ওরা যেন কুকুরের মতো গন্ধ শুঁকতে পারে। ঠিক সে রাস্তা নিয়ে
ঠিক যে রাস্তা দিয়ে রণজয় এসেছিল সেই রাস্তা ধরেই লোকটা হেঁটে এসে খালের ধারে দাঁড়ালো। যদিও সে কোনো শব্দ উচ্চারণ করলো না, তবুও রণজয় স্পষ্ট বুঝতে পারছে যে সে বলেছে, নীল মানুষ লুকিয়ে থেকো না, আমাদের সঙ্গে চলো, তুমি এখানে এখানে তুমি বাঁচতে পারবে না, আমাদের সঙ্গে এসো। অর্থাৎ সেই লোকগুলো কি করলো, যে কারণ রণজয় যে রাস্তা দিয়ে গেছে তারা সেই গন্ধটা পায়, ওরা সেই কিন্তু ওই হেঁটে হেঁটে সেই খালের দিকে এসছে, এসে ওরা বলছে, নীল মানুষ লুকিয়ে থেকো না, আমাদের সঙ্গে চলো, তুমি এখানে বাঁচতে পারবে না, আমাদের সঙ্গে এসো। রণজয় কোনো উত্তর দিল না। সে যে এখানে আছে সেটা বুঝতে না দিয়ে ডুবে গেল জলের মধ্যে। ডুব সাঁতার কেটে চলে গেল অনেকখানি। একটু বাদে লোকটা আবার উঠতে উঠতে উঠে গেল ওপরে। রণজয়ের খুব ইচ্ছা করছিল লোকটার গায়ে জল ছিটিয়ে দেই। ওরা যখন জলকে এত ভয় পায় তখন নিশ্চয়ই জলের ছোঁয়া লাগলে কুঁকড়ে যাবে, কিন্তু এবার আর তা করা গেল না। একটুক্ষণ অপেক্ষা করে রণজয় আবার উঠে এলো, কিন্তু খাবার জোগাড় করতে হবে। কোনো দিন সে চুরি ডাকাতি করেনি, এবার বাধ্য হয়েই তা করতে হবে, উপায় কি? ঠিক আছে, রণজয় এবারে দেখলো এই যখন এই লোকগুলো চলে গেল তখন আবার মনে পড়লো আমার তো খিদে পেয়েছে, আমার তো খাবার জোগাড় করতে হবে, জীবনে কোনোদিনও চুরি ডাকাত করিনি, এবারে বাধ্য হয়ে হয়তো সেটাই করতে হবে। আবার হাঁটতে শুরু করলো সে। জঙ্গলের অন্য পাশ দিয়ে একটা বড় রাস্তা গেছে, সেখানে রাত্রিবেলা অনেক লরি যায়। ইচ্ছা করলেই সে জোর করে একটা লরি থামাতে পারে, কিন্তু লরিতে তো আর খাবার পাওয়া যাবে না। অন্ধকার গাঢ় হওয়ার পর সে আবার একটা গ্রামে ঢুকে পড়ল। চুপি চুপি একটা বাড়ির জানলা দিয়ে উঁকি দেয়। কোনো কোনো বাড়িতে সে দেখতে পায় লোকেরা খেতে বসেছে, তার জিভে জল আসে। ভিখিরিরাও এই সময় চাইলে কিছু খাবার পেত, কিন্তু তাকে তো কেউ ভিক্ষেও দেবে না। কি প্যাথেটিক কন্ডিশন, কষ্টের কথা। বলছে যে তার খিদে পেয়েছে, সে একটা গ্রামে ঢুকে দেখতে পাচ্ছে সেই গ্রামে বিভিন্ন বাড়িতে লোকেরা খেতে বসছে। রণজয় ভাবছে একটা ভিখিরিও যদি খাবার চায় লোকে দয়া করে তাকে ভিক্ষেটা দেবে, কিন্তু আমি যদি ভিক্ষেও চাই আমাকে ভিক্ষেটুকুও লোকে দেবে না। একটা বাড়ির উঠানের একটা গাছে হলদে হলদে কি যেন ফল ফলে আছে। সে ভাবলো পেয়ারা, পটপট করে কয়েকটা ছিঁড়ে নিয়ে দেখলো পেয়ারা তো নয়, পাতি লেবু। খালি পেটে কেউ লেবু খায় নাকি? খুব খিদের চোটে সেই লেবুগুলোই নখ দিয়ে চিড়ে চিড়ে চুষে চুষে খেতে লাগলো। একটু নুন থাকলে তবু ভালো লাগতো, দাঁত টকে গেছে একবারে। আর একটা বাড়ির পেছনের মস্ত বড় খাঁচায় অনেকগুলো মুরগি রয়েছে। একটা মুরগি চুরি করে নিলে বেশ হয়, কোনো রকমে আগুন জ্বেলে ঝলসে খাওয়া যায়। এরকম চিন্তায় রণজয় নিজেই অবাক হয়ে গেল। সে কলেজে পড়াশোনা করেছে, এখনও রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ বলতে পারে। কদিন আগেও সে ছিল অন্য যে কোনো ছেলের মতন। এখন চেহারাটা বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কি সত্যি সত্যি দৈত্য হয়েছে, নাকি কোনো দিন মানুষ ধরে ধরে খাবে, নাকি এরকম করলে চলবে না, তাকে মানুষই থাকতে হবে। কিন্তু খাবার তো জুটছে না। রণজয় ভাবছে ওখানে মুরগি পাওয়া যায়, কোনো বাড়ির ঘর থেকে মুরগি নিয়ে ওটাকে ঝলসে খাওয়া যাবে। তারপরে ভাবছে শেষ পর্যন্ত আমাকে এই কাজ করতে হবে। আমি কলেজে পড়তাম, এখনও রবীন্দ্রনাথের কবিতা বলতে পারি, কিছুদিন আগেও আমি সাধারণ মানুষই ছিলাম, কিন্তু আমার এখন চেহারাটা বদলে গেছে, পুরো দৈত্যের মতো লাগছে। শেষ পর্যন্ত দুদিন পরে কি মানুষ ধরে ধরে খাবো নাকি? তাতে কি তাতে মানুষই থাকতে হবে? ও ভাবছে আমাকে তো মানুষের মতনই থাকতে হবে, আমার তো এটা জীবন না। কিন্তু খাবার তো জুটছে না। রণজয় নিজের বাড়ি আর ফিরে যাবে না। তার বাবাই তাকে দেখে ভয়ের চোটে অজ্ঞান হয়ে গিয়েছিল। রণজয় নিজের বাড়িতেও ফিরতে পারছে না, কারণ তার বাবাও তাকে দেখে এই অবস্থা, ওর অবস্থা দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফিরে পেয়েই বলেছে, দূর হ যা, ভূত হয়ে কেন জ্বালাতে এসেছিস আমায়? সে যতই বলেছিল আমি ভূত নই, কেউ বিশ্বাস করছে না। তার গলার আওয়াজ বদলে গেছে। অর্থাৎ রণজয়ের বাবা কেন রণজয়কে বাড়ি থেকে বের করে দিয়েছিল এটা লিখতে পারবে,
কারণ রণজয়ের এরকম অবস্থা হওয়ার জন্য রণজয়ের বাবা তাকে চিনতে পারেনি, তাকে ভূত ভেবেছিল, তাই বাড়ি থেকে বের করে দিয়েছিল। ঘুরতে ঘুরতে রণজয় দেখলো একটা বাড়ির দরজার বাইরে থেকে তালা বন্ধ। এখানে একটা ঘটনা হবে, মানে চোরের ঘটনা। দেখো, ঘুরতে ঘুরতে রণজয় দেখতে পেল কি একটা বাড়ির দরজা বাইরে থেকে তালা বন্ধ, ভেতরটা অন্ধকার। রণজয় তালাটা ধরে একটু চাপ দিতেই মট করে তালাটা ভেঙে গেল। দরজা ঠেলে মাথা নিচু করে ভেতরে ঢুকলো। বাড়ির সামনে একটা বড় উঠোন, চারদিকে দেওয়াল ঘেরা। রণজয় সেটার ভেতরে ঢুকতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে তাড়া করে এলো। কুকুরটা কাছে আসতেই রণজয় সেটার 4 পা ধরে ছুঁড়ে দিল পাঁচিলের বাইরে। মানে ওই বাড়ির ভেতরে ঢুকতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে চলে এলো। যেমনি কুকুরটা ঘেউ ঘেউ করে এলো, রণজয় তাকে দেখে কী করলো, তার 4টে পা ধরে ছুঁড়ে দিল পাঁচিলের বাইরে। বাইরে পড়েই কুকুরটা কেই কেই করতে করতে অনেক দূরে পালিয়ে গেল, খুব ভয় পেয়ে। বাড়িতে আর কোনো মানুষজন নেই। রণজয় খুঁজতে লাগলো রান্নাঘর। বাড়িতে কোনো মানুষজন ছিল না। রণজয় কী করতে লাগলো, রান্নাঘর খুঁজতে লাগলো। রান্নাঘরে খাবার দাবার কিছুই নেই। কয়েকটা আলু আর পেঁয়াজ আছে একটা ঝুড়িতে, আর কয়েকটা হাঁড়িগুড়ি ঘেঁটে চাল আর ডালও পাওয়া গেল। রণজয় ঠিক করলো সে রান্না করেই খাবে। উনুনের পাশে দেশলাই রয়েছে। রণজয় উনুন ধরিয়ে ফেলার খানিকটা চেষ্টা করলো। ঠিক আছে, তাহলে বাড়িতে ঢুকে রণজয় কী করেছিল, রান্নাঘর খুঁজেছিল, তারপরে উনুন ধরিয়েছিল। আচ্ছা, রান্না টান্না সে কখনো করেনি, কিন্তু খিচুড়ি তো সবাই রাঁধতে পারে। একটা হাঁড়িতে অনেকখানি জল নিয়ে তার মধ্যে বেশ খানিকটা করে চাল আর ডাল ঢেলে দিল। এবার তো আপনি খিচুড়ি হয়ে যাবে। কয়েকটা আলু আর পেঁয়াজও ছেড়ে দিল তার মধ্যে। নুন আছে, দিব্যি খাওয়া জমে যাবে। তাহলে রণজয় সেই বাড়িতে ঢুকে কী রান্না করেছিল, খিচুড়ি রান্না করেছিল। কীভাবে করেছিল, একটা হাঁড়ির মধ্যে চাল ডাল ঢেলে দিল এবং তার মধ্যে নুন দিয়ে দিল, খানিকটা পেঁয়াজ ছেড়ে দিল, আলু ছেড়ে দিল, এবারে আপনি রান্না হয়ে যাবে। ঠিক আছে, সব শুদ্ধ উনুনে চাপিয়ে দিয়ে রণজয় ব্যগ্র হয়ে বসে আছে। কতক্ষণে রান্না হবে সে আর ধৈর্য ধরতে পারছে না। প্রতিটি মিনিট মনে হচ্ছে 1 ঘন্টা। সামনে বসে থাকলে আরও বেশি খিদে পায়। সে রান্নাঘর ছেড়ে উঠে এলো। মানে খিচুড়িটা হতেও তো টাইম লাগবে, যে ওর যে বসিয়েছে ওটা হতেও তো টাইম লাগবে, এবং ওরা তো সবুজ সইছে না, ওরা এত খিদে পেয়েছে। ঠিক আছে, প্রতিটি মিনিট তার কাছে 1 ঘন্টা করে মনে হচ্ছে। খাবার সামনে বসে থাকলে যেন আরও বেশি খিদে পায়, তাই রান্নাঘর থেকে ছেড়ে উঠে এলো। অন্য একটা ঘরে এসে শুয়ে পড়লো খাটের উপর। রণজয় শুয়ে পড়লো। কতদিন পর সে খাটের বিছানায় শুচ্ছে। ঘুমিয়ে পড়লে চলবে না, খিচুড়ি যদি পুড়ে যায়। তাছাড়া খিচুড়ি খেয়েই তাকে বেরিয়ে পড়তে হবে। বাড়ির লোকেরা যে কোনো সময় ফিরে আসতে পারে। ভোরের আলো ফুটবার আগেই তাকে পালাতে হবে জঙ্গলে। তাহলে কি বলছে রণজয়, বলছে এখানে খিচুড়ি খেয়ে একেই খাটের মধ্যে ঘুমিয়ে পড়লে চলবে না। শুতে আরাম লাগছে, ঘুমও চলে আসতে পারে, ঘুমিয়ে পড়লে চলবে না। যদি খিচুড়ি নষ্ট হয়ে যায়, ফুটে যায়, তাই খিচুড়ি খেয়েই আবার তাকে বেরিয়ে পড়তে হবে, কারণ ভোরের আলো ফুটে যাওয়ার সাথে সাথেই তাকে জঙ্গলে পৌঁছাতে হবে, আবার বাড়ির লোকও চলে আসতে পারে। ঠিক আছে, রণজয় একটুক্ষণ মাত্র শুয়েছিল, তারপরেই খুটখুট শব্দ হলো বাইরে। এবারে চোর এসছে ওই বাড়িতে। কী হবে, রণজয় একটুখানি শুয়েছিল, বাইরে একটা খুটখুট শব্দ শুনতে পেল। এই রে, বাড়ির লোকেরা ফিরে এসেছে। রণজয় বাইরে বেরিয়ে পাঁচিল টপকে পালিয়ে যেতে পারে, কিন্তু খিচুড়ি খাওয়া হবে না। বাড়ির লোকেরা রান্নাঘরে আপনি খিচুড়ি রান্না হতে দেখে কি অবাক হবে। এবারে বাইরে যে খুটখুট শব্দ হলো, ওতে রণজয় ভেবেছে কি প্রথমে বাড়ির লোকেরা ফিরে এসছে। এবার রণজয় ভাবছে আমি তো এক্ষুনি পালিয়ে যেতে পারি পাঁচিল টপকে, তাহলে আমার আর খিচুড়ি খাওয়া হবে না। বাড়ির লোকেরা রান্নাঘরে খিচুড়ি হচ্ছে একা একা দেখে অবাক হবে। ফিস ফিস করে কারা যেন কথা বলছে। তারপরে রণজয় শুনতে পেল যেন এই দরজার বাইরে কারা যেন ফিস ফিস করে কথা বলছে। রণজয় দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। সরু একটা টর্চের আলো পড়লো ঘরের মধ্যে। তার মানে রণজয় বুঝতে পারছে ওরা বাড়ির লোক নয়, ওরা কেউ বাইরের লোক চুরি করতে এসছে এই বাড়িতে। কি ফিস ফিস করে কথা বলছে। রণজয় দেয়াল ঘেঁষে দাঁড়ালো। সরু একটা টর্চের আলো পড়লো দেওয়ালের মধ্যে ঘরের ভেতরে। এই রে,
অন্য গ্রহের অধিবাসীরা কি এখানেও রণজয়কে খুঁজতে এসছে নাকি? রণজয় ঠিক করলো তাহলে দরজা খিলটা খুলে নিয়ে ওদের মাথায় ফাটিয়ে দেবে, কিছুতেই ধরা দেবে না সে। দুটো লোক ঘরের মধ্যে ঢুকলো। অন্য গ্রহের লোক নয়, তারা মানুষ, দেখলেই বোঝা যায় এ বাড়ির লোক নয়, চুরি করতে এসেছে। অর্থাৎ তাহলে কি লিখবে, যে রণজয় যখন খিচুড়ি চাপিয়ে ঘরের মধ্যে শুয়েছিল তখন কি ঘটনা ঘটেছিল? তখন ওর ঘুমোতে ইচ্ছা করছিল, ঘুম পাচ্ছিল, আবার অনেক কিছু ভাবছিল, তাকে খিচুড়ি খেয়ে যেতে হবে, সেই সময় চোরগুলো এসেছিলো চুরি করতে। এই এই জায়গাটা লিখতে হবে, ঠিক আছে? মাঝখানে আরেকটা দরজা খোলা ছিল। রণজয় সেটা দিয়ে পাশের ঘরে চলে গেল। দাঁড়িয়ে রইল অন্ধকারে। লোকে দুটো সারা ঘর আলো করে ফেলল। লোকে দুটো সারা ঘরে আলো ফেলে দেখে সারা ঘরে আলো ফেলে দেখে নিল আগে। তারপর দেওয়াল আলমারির তালা ভাঙতে লাগলো। বাড়িটা খুব বড়লোক কারুর নয়, সাধারণ বাড়ি। চোর দুটো তাতেই সর্বনাশ করতে এসেছে। আগে চোরের কথা শুনলে রণজয় ভয় করত, এখন মজা লাগে। আলমারি থেকে কি যেন ঝনঝন করে নিচে পড়ল। চোর দুটো ফিসফাস করে নিচ্ছে। খানিকটা বাদে একটা চোর এদিকে উঠে এলো। মাঝখানের দরজার পাশ দিয়ে যেতেই রণজয়ের লম্বা হাত বাড়িয়ে চোরটার ঘাড় ধরে তুলে নিয়ে এলো। মানে রণজয় তো আরেকটা ঘরে পাশে দরজার কিনারে লুকিয়েছিল। এবারে এই ঘর থেকে এই ঘরের দরজার সাইড দিয়ে যেতেই রণজয় কী করে চোরটাকে, একটা চোরকে ধরে ঘাড় ধরে তাকে তুলে নিল। সে কোনো রকম শব্দ করার আগেই রণজয় চেপে ধরল তার মুখ। এই ঘরের বিছানায় পাতা ছিল একটা বালিশের তোয়ালে দিয়ে ওর মুখটা বেঁধে ফেললো। তারপর চাদর দিয়ে হাত পা বাঁধলো ভালো করে। এবার সে লোকটাকে কাঁধে নিয়ে পা টিপে টিপে বেরিয়ে এলো উঠোনে। বাইরে চাঁদের আলোয় রণজয়ের চেহারা দেখে চোরটা যেন চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইলো। মানে সেই চোরটাও ভয় পেয়ে গেছে রণজয়কে দেখে, কিন্তু কোনো শব্দ করতে পারছে না। তাকে মাটিতে শুইয়ে রেখে রণজয় আবার ফিরে এলো ভেতরে। বাকি চোরটার মন দিয়ে চুরি করে যাচ্ছে। আলমারি থেকে অনেকগুলো স্টিলের থালা বাসন থলিতে ভরছে। তাহলে প্রথম চোরটাকে রণজয় কীভাবে মেরেছিল এটা লিখতে পারবে। দ্বিতীয় চোরটাকে কী করছে, এবারে দেখো দ্বিতীয় চোরটাকে কীভাবে ধরবে। বাকি চোরটা মন দিয়ে চুরি করছে। আলমারি থেকে অনেক স্টিলের থালা বাসন থলিতে ভরেছে। একটা ছোট লোহার বাক্স নিয়ে নাড়াচাড়া করছে এখন, সেটা কিছুতেই খুলতে পারছে না। রণজয় ঠিক চোরটার পেছনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। চোরটা তার বাটালি ছোট হাতুড়ি একটা করাত রেখেছিল পাশে। রণজয় টুকটাক করে একটা একটা সরিয়ে নিচ্ছে। লোকটা করাতের খোঁজের জন্য পাশে হাত দিয়ে পেল না। খুব অবাক হয়ে বলল, আরে, তারপর হাতুড়িটা পেল না। তখন ফিস করে ডাকলো, এই হেবো, তুই হাতুড়ি আর করাত নিয়েছিস? কোনো সাড়া নেই। চোরটা আবার ডাকলো, এই হেবো, কোথায় গেলি? রণজয় চোরটার মাথার চুল ধরে পেছন থেকে একটুখানি টান দিল। লোকটা বলে পেছন ফিরে তাকালো। এই চোরটা কিন্তু আগের চোরটার থেকে অনেক বেশি সাহসী, গায়ের জোরও বেশি। রণজয়কে দেখেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াতে গেল। রণজয় তার ঘাড়টা চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ চাঁদু? চোরটা সঙ্গে সঙ্গে কোমর থেকে একটা ছুরি বের করে বসিয়ে দিল রণজয়ের বুকে। তাহলে রণজয়ের বুকে ছোট্টা ছুরি বসিয়েছিল, তাই তো? তাহলে কি হলো কেসটা, রণজয় চোরটা ছুরি মানে ওই যে থালা বাসন বের করে ওর পোটলার মধ্যে ভরছিল, তখন রণজয় পেছনে গিয়ে বসে লোকটা যেখানে বসে চুরি করছিল সেই তার পাশে মানে বাটালি হাতুড়ি এগুলো রেখেছিল, এগুলো রণজয় সরিয়ে নিল। এগুলো যখন পেলো না তখনও ওর লোকটাকে ফিস করে ডাকছে, ওর সঙ্গে যে লোকটা ছিল। তখন রণজয় পেছন থেকে ওর চুল টানতেই ও ফিরে দেখে। রণজয়কে দেখেই ও একটা কী করলো, রণজয়কে ধাক্কা মেরে ফেলে পালানোর চেষ্টা করলো। রণজয়ের কোমর থেকে ছুরি বার করে রণজয়ের বুকের মধ্যে বসিয়ে দিল। ঠিক আছে?
রণজয় পেছন দিকে উল্টে পড়ে গেল, বুকের থেকে রক্ত বেরোচ্ছে ফোয়ারার মতো। রণজয় মনে হলো এবার সে মরে যাচ্ছে। ভাবলো যাক ভালোই হলো, এরকমভাবে দৈত্য হয়ে বেঁচে থাকে লাভ কি, কিন্তু মরার আগে খিচুড়িটা খাওয়া হলো না। একটু বাদে সে আবার ভাবলো কই মরলাম না তো এখনো, ব্যথাও করছে না। চোরটা উঠে দাঁড়িয়ে টর্চ ফেলে আছে তার দিকে। রণজয় এক টানে ছুরিটা খুলে ফেলল। তারপর সে একটা অদ্ভুত জিনিস দেখল, তার বুক থেকে যে রক্ত বেরিয়েছিল সেটা জমে গেছে ইতিমধ্যে, রবারের মতো শক্ত। রক্তের ফোয়ারাগুলো কতগুলো নীল রবারের সুতোর মতো ঝুলছে তার বুকের থেকে। রণজয় পটপট করে টেনে টেনে সেগুলোকে ছিঁড়ে ফেললো। কি আশ্চর্য টাইপের! ওই রণজয়ের বুক থেকে যে রক্ত বেরিয়েছিল সেই রক্তটা বেরোতে বেরোতে হট করে জমে গেছে, মানে সুতোর মতো কতগুলো সুতো হয়ে জমে রয়েছে। রণজয় কী করলো, ওগুলো টেনে টেনে পটপট করে ছিঁড়ে ফেললো সুতোর মতন। লোকটা এবার ভয় পেয়েছে, টর্চ খসে পড়লো তার হাত থেকে, আ করে চেঁচিয়ে উঠল, পালাবার শক্তি নেই। রণজয় উঠে দাঁড়িয়ে লোকটাকে দু হাতে তুলে ছুঁড়ে ফেললো ঘরের মেঝেতে। আবার সেইভাবেই তুলতে যাচ্ছিল, কিন্তু আর একবার ওরকম ছুড়লে লোকটা এবারে হাড় আস্ত থাকবে না। রণজয় এই চোরটাকেও মুখ হাত পা বাঁধলো, বাইরের উঠানে এসে রাখলো অন্য চোরটার পাশে। তারপরই রণজয় ছুটে গেল রান্নাঘরে। মানে দুটো চোরকেই, প্রথম চোরকে কি এখানে পরীক্ষায় কোশ্চেন আসতে পারবে, প্রথম চোর এবং দ্বিতীয় চোর। প্রথম চোরটাকে কীভাবে রণজয় মানে বন্দি করেছিল, উঠোনের মধ্যে ফেলে রেখেছিল চাঁদের আলোর নিচে হাত পা বেঁধে, আর দ্বিতীয় চোরটাকে কীভাবে হাত পা বেঁধে চাঁদের আলোর নিচে ফেলে রাখলো এক পাশাপাশি, ঠিক আছে। তারপরে রণজয় ছুটে গেল রান্নাঘরে। খিচুড়ি পুড়ে গেছে নাকি, না পোড়েনি, সবেমাত্র ফুটে উঠেছে। তাড়াতাড়ি হাঁড়িটা উনুন থেকে নামিয়ে ফেললো, আর থালাটায় ঢালা হলো না, হাঁড়ি থেকেই সেই গরম গরম খিচুড়ি খেয়ে ফেললো সবটা। নিজের হাতে রান্না তো অপূর্ব স্বাদ লাগলো। পেট ভর্তি হওয়া বেশ তৃপ্তি করে ঢেকুর তুলল একবার, মানে পেট ভর্তি হয় বেশ তৃপ্তি করে ঢেকুর তুলল একবার। বাইরে বেরিয়ে এসে চোর দুটোকে একটা সরল রেখার মতো লম্বা করে সাজিয়ে দিল উঠোনে। চোর দুটোকে একটা সরল রেখা মানে লম্বালম্বি করে দুজনকে শুয়ে দিল উঠোনে, বাড়ির লোকজন ফিরে এলেই যাতে এদের দেখতে পায়। চোর দুটো এক জায়গায় রণজয়ের দিকে তাকাচ্ছে আর ভয়ে চোখ বুজছে। এবার রণজয়কে যেতে হবে, ঠিক আছে, এবার রণজয়কে যেতে, মানে এখানে একটা কোশ্চেন আসতে পারে, রণজয় সেই বাড়ি থেকে যাওয়ার আগে চোর দুটোকে কি অবস্থা করে দিয়ে গেছিল, খিচুড়ি খেয়েছিল আর কি অবস্থা করে দিয়ে গেছিল, চোর দুটোকে লম্বালম্বি করে শুয়ে রাখলো, বেঁধে শুয়ে রেখেছে উঠোনের মধ্যে, আর যাতে বাড়ির লোক এসে দেখতে পায়। এবারে রণজয়কে যেতে হবে। বাড়ির লোকেরা ফিরে এসে চোর দুটোর কাছে নিশ্চয়ই একটা সাংঘাতিক গল্প শুনবে। সবাই ভাববে এক দৈত্য এসে ওদের বন্দি করে গেছে। নিজেকে দৈত্য ভাবতে খুব খারাপ লাগে রণজয়ের। সে যদি মানুষের উপকার করে এখন থেকে, তবে কি তাকে লোকে তাহলেও কি তাকে দৈত্য ভাববে মানুষ? রণজয়ের মনে হলো একটা কথা, লোকে আমাকে দৈত্য ভাবে এটা আমার খুব খারাপ লাগে, কিন্তু আমি যদি মানুষের উপকার করি তবুও কি মানুষ আমাকে দৈত্য ভাববে? তারপরে কি, আবার বাড়ির মধ্যে ফিরে গিয়ে খুঁজে খুঁজে রণজয় কাগজ আর পেন্সিল জোগাড় করলো। তারপর একটা চিঠি লিখলো, মানে যে বাড়িতে খিচুড়ি খেয়েছিল, যে বাড়িতে চোরগুলোকে আটক করেছিল, সেই বাড়িতেই আবার ফিরে গিয়ে রণজয় একটা পেন্সিল আর কাগজ জোগাড় করে চিঠি লিখলো। কি লিখলো? মহাশয়, আমি আপনার বাড়িতে খিচুড়ি খেয়েছি বটে, কিন্তু তার বদলে এই চোর দুটোকে ধরে দিয়েছি। আমি হঠাৎ এই সময় না এলে এরা আপনার সব কিছু নিয়ে পালাতো। সুতরাং আশা করি আপনার খানিকটা চাল আর ডাল খরচ হওয়ার জন্য দুঃখিত হবেন না। ইতি নীল মানুষ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে রণজয় চিঠিতে কি লিখেছিল। রণজয় কাকে চিঠি লিখেছিল? যে বাড়িতে কোনো লোকজন ছিল না, যে বাড়িতে রণজয় খিচুড়ি খেয়েছিল, যে বাড়িতে চোর ধরেছিল, সেই বাড়ির মানে গৃহকর্তা বা গৃহকর্ত্রী যেই হোক, গৃহকর্তাকে উদ্দেশ্য করেই রণজয় চিঠি লিখেছিল। চিঠিতে কী লিখেছিল? মহাশয়, আমি আপনার বাড়িতে খিচুড়ি খেয়েছি বটে, কিন্তু তার বদলে এই চোর দুটোকে ধরে দিয়েছি। আমি হঠাৎ আপনার বাড়িতে না আসলে এরা আপনার সর্বস্ব জিনিস নিয়ে পালাতো। সুতরাং আশা করি আপনার বাড়ির কিছু চাল ডাল খরচ
হওয়াতে আপনি দুঃখিত হবেন না। ইতি নীল মানুষ। চিঠিটা চোর দুটোর পাশেই একটা ইট চাপা দিয়ে রাখলো রণজয়। চোর দুটোর পাশেই একটা ইট চাপা দিয়ে রণজয় রাখলো। ঠিক আছে, আপন মনেই বলল, দেখা যাক এর পরেও ওরা আমাকে দৈত্য ভাবে কিনা। তারপরে বললো, এরপরেও দেখা যাক ওরা আমাকে দৈত্য ভাবে কিনা। তারপর দরজাটা ভেজিয়ে দিয়ে সে বেরিয়ে গেল বাড়ি থেকে। যদিও সে জন্তু নয়, তবু এখন তাকে আবার জঙ্গলে ফিরে যেতে হবে। রণজয় ভাবল, দেখা যাক এবারে আমাকে আবার ওরা আবার দৈত্য ভাবে কিনা বলে ওই চিঠিটা ওখানে রেখে দিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। রণজয়েরও সংসারে ফিরে যেতে ইচ্ছা করে, তারও নিজের বাড়িতে ফিরে যেতে ইচ্ছা করে, তারও ইচ্ছা করে আর 5টা স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাতে। রণজয় নীল মানুষের জীবন চায় না। রণজয় আজ ভাগ্যের পরিহাসে নীল মানুষ হয়েছে। তাই যখন সে নীল মানুষ হয়েই গেছে, সমাজ তো তাকে গ্রহণ করবে না, সমাজের মানুষ তো তাকে স্থান দেবে না। তারা সমাজের মানুষ ভিখারিকে দয়া করেও ভিক্ষা দিতে পারে, কিন্তু রণজয়কে দেখলে তারা ভয় পাবে। তাই অগত্যা রণজয়ের জীবনের স্থান কোথায় হলো? জঙ্গলের মধ্যে। রণজয় ফিরে গেল জঙ্গলের মধ্যে। তাই গল্পের মধ্যে একটা বেদনা নিয়েই এই নীল মানুষের কাহিনী গল্পটা আমরা শেষ হতে দেখলাম। গল্পের সমস্ত পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমি তোমাদের করে দিলাম। গল্পটা সম্পূর্ণই তোমাদের সাথে আজ খুব ভালো করেই আলোচনা করলাম। কি কি প্রশ্ন আসতে পারে এই গল্প থেকে সেটাও আমি তোমাদের বলে দিলাম। তোমরা যদি A to Z আমার ভিডিওটা ফলো করো বা দেখে থাকো, কোনো রকম সমস্যা হবে না, তোমরা সবটাই বুঝতে পারবে। এরপরেও যদি কোনো প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ইমেল আইডি সমস্ত কিছুই ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে অনায়াসেই আমার সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এভাবেই তোমরা আমার সাথে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি। আজ এই অবধি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর পড়াশোনায় থাকো। চলো, বাই।